মুখখানা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার সেই অভাগিনী মায়ের ছবিটা মুখের সামনে ভেসে উঠলেই আমার দু চোখ জলে ভরে আসে, আর মনে হয় ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মাসিমণি, চোখের জল যে বাধা মানে না তাপসী মাসিমণি। তোর এই চোখের জলকে আগুন করে সোজা করে দাঁড়াতে হবে, নারী রূপে নয় নাগিনী রূপে। তাপসী মাসি, এ মেয়েটাকে বাঁচাবার জন্য তোর মাকে প্রাণ দিতে হলো, আমাকে সর্বকার্য হয়ে উন্মাদিনী হতে হলো। তাকে বাঁচাতে আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে। আমিও তাই চাই। চন্দনার মুখে শুনেছি অন্ধ বড় বৌদির ওপর দিন দিন নির্যাতন বাড়ছে, কিন্তু আমি ওই বাড়িতে না যাওয়া পর্যন্ত আমার পক্ষে যে কিছুই করা সম্ভব নয়। এখন শুধু সময়ের অপেক্ষা। সময় ধরে মেপে মেপে কাজ করতে হবে, একদম টু দা পয়েন্ট। প্রতিমাদি, তোমাদের উদ্দেশ্য সফল করতে কাল আমি উপস্থিত ছিলাম বিপ্লব রায়চৌধুরী বাড়ির ফুল সজ্জার পার্টিতে, কিন্তু ওদের সংসারটা যেন একটা কসাইখানা। ওই কসাইখানা আমি ভেঙে গুড়িয়ে দেব, কিন্তু তার আগে বলো রায়চৌধুরী বাড়ির আসল খবর কি? আসল খবর আমি নিয়ে এসেছি। কি খবর নিয়ে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো। বিপ্লব দাদা বাবু 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় প্রগতি, পিয়ালি আর দিন্নিমা মিলে মেরে ফেলার প্ল্যান করেছে। বলছিস চন্দনা? হ্যাঁ, 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় দাদা বাবু আর বৌদিমণি ছর্দি মিলে ঠাকুর বাড়িতে গিয়েছে পুজো দিতে। আমার মনে হয় ওই ফাঁকেই ওরা বাচ্চাটাকে মেরে ফেলবে। না, তা ওরা পারবে না। তুমি যেমন করেই হোক ঝিলিক দিদি, বাচ্চাটাকে বাঁচাও। যা হোক, একটা উপায় বার করতেই হবে। আমরা বেঁচে থাকতে এই বাচ্চাটার কোনো ক্ষতি হতে দেব না। শোনো চন্দনা, তুমি আজ সারাদিন ওই বাচ্চাটার দিকে লক্ষ্য রাখবে, আর আমি ঠিক সময় মতো গিয়ে কি করতে হবে আমি সব তোমাকে শিখিয়ে দেব। ঠিক আছে দিদিমণি, আমি তোমাদের আশাতেই থাকবো। এখন আমি বাড়ি চললাম। কি হবে এখন তাপসীদি? ব্যবস্থা একটা করতেই হবে। কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসে রাখবো কোথায়? মানুষ করবে কে? কেন তুই রাখবি? তোর কাছে রাখবি, তুই ওকে মানুষ করবি। তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তুই যখন তোর অধিকার প্রতিষ্ঠা করবি তখন ওই বাচ্চাটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবি। তুই পারবি? তুই পারবি না ঝিলি? তোমরা বুঝতে পারছো না কেন? আমি যখন ওই বাড়িতে বউ হয়ে যাব তখন ওকে দেখবে কে? আমি? তুমি? হ্যাঁ, একটা সন্তানের জন্য ঠাকুরের কাছে কত মানত করেছি। নিজের সন্তানকে যখন মানুষ করার সৌভাগ্য হলো না, তখন অন্যের সন্তানকে মানুষ করে সন্তানহীনা এক মায়ের বুকটা ভরিয়ে তুলি। তুমি নেবে ভাই? তুমি যদি এই বাচ্চাটার দায়িত্ব নাও তাহলে আমি একটা বড় দুশ্চিন্তা থেকে মুক্তি হতে পারি। যেমন করেই হোক বাচ্চাটাকে আমাদের বাঁচাতেই হবে। শিশু হত্যার প্রচেষ্টা আমাদের বন্ধ করতেই হবে। হ্যাঁ, তার আগে চলো বাচ্চাটাকে আমরা মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসি। ফুলসজ্জার ঘরে যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করবে পিয়ালি। তোমার সাথে দেখা করার আগে
একটা কথা বলতে চাই, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াবে? আমাকে দূরে দাঁড়াতে বললি কেন রে পিয়ালি? এখন থেকেই তো তোর কাছে কাছে আমাকেই থাকতে হবে। তুমি ঠিকই বলেছো দিদিমণি, ভাগ্য আর নিয়তি একসঙ্গে না থাকলে জমবে কেমনে? আচ্ছা চন্দনা, তুই কি আমাদের পক্ষে? তাহলে শোনো বৌদিমণি, ওই বস্তির মেয়েটা অন্ধ, তাই ওটা হলো কি কৃষ্ণপক্ষ, আর তোমার মুখটা চাঁদের মতো, তাই তুমি হলে গিয়ে শুক্লপক্ষ। আমার আবার বাবা অন্ধকারকে খুব ভয়, তাই আমি হলাম গিয়ে ওই শুক্লপক্ষেরই লোক। কিন্তু তবে একটা কথা। কি কথা? তোমাদের সেই হতভাগী বউটাও বর্দাবাবুর স্ত্রী, আবার তুমিও বর্দাবাবুর স্ত্রী, তাই তোমাদের কাকে যে কি বলে ডাকি? পিয়ালিকে বলে ডাকবি এক নম্বর বৌদিমণি, আর ওই কানি বৌদিমণিটাকে ডাকবি। থাক থাক, তোমাকে আর বলতে হবে না। কাকে কি বলে ডাকবো সেটা আমি নিজেই ঠিক করে নেব। কাকে কি বলে ডাকবি? তাহলে শোনো বৌদিমণি, সেই হতভাগিনী বৌদিমণিটাকে ডাকবো এক নম্বর বৌদিমণি, আর তোমাকে ডাকবো দু নম্বর বৌদিমণি। চন্দনা, এটা তুমি তো আসল কথা শুনলে খুব খুশি হবে গো। এই যুগে এক নম্বরের চেয়ে দু নম্বরেরই দাম বেশি। চন্দনা, চন্দনা, যাও। চন্দনাকে জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম, আজ ফুলসজ্জা হবে জেনে এই কানি হারামজাদি বউটা কি করছে কেন? কাঁদছে, কাঁদছে? কাঁদবেই তো। কাঁদবে? আমি তত হাসবো। সত্যি বৌদি, তোমার মাথায় কি করে ওই কানি বউটার কাছ থেকে ওর স্বামীকে আলাদা করতে হয় সেই গোপন মন্ত্রটাই শেখাবো। তাই তো ভাবি। ভাববি পরে। শোন, বড় বউয়ের কাছ থেকে তার স্বামীকে কিভাবে বসে আনতে হয় এই গোপন মন্ত্রটাই শেখাবো। তুমি কিচ্ছু ভেবো না বৌদি, আমি হলাম শহরের মেয়ে, এখানকার ছেলেগুলোকে কিভাবে বসে আনতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। দিদি, 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 এই দিদি দাঁড়াও। কে তুমি? আমি হলাম এবাড়ির বড় বউয়ের ভাই, আমার নাম অঞ্জন। আজ সকালে মা বললে যা তো অঞ্জন, তো দিদিকে একটু দেখে আয়। আসলে বিয়ের পর দিদি অষ্টমঙ্গলায় গেল না তো, তাই আসার সময় দিদি নিজের হাতে লাগানো পেঁপে গাছের কয়েকটা পেঁপে আর গোটা কয়েক মিষ্টি আম নিয়ে দিদিকে দেখতে এসেছিল। বাড়ির গাছের পাকা পেঁপে, পাকা আম কে খাবে আজকের এই উৎসবের দিনে? উৎসব? হ্যাঁ, উৎসব। কিসের উৎসব? বিপ্লব রায়চৌধুরীর দ্বিতীয় বিবাহের ফুলসজ্জা। কি বলছেন আপনারা? আমার জামাইবাবু দ্বিতীয়বার বিয়ে করেছেন, আজ তার ফুলসজ্জা, কিন্তু তা কি করে সম্ভব? যে মানুষটা আমার লগ্নভ্রষ্ট দিদিকে বিয়ে করে তার মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল, সেই লোকটা স্ত্রী বর্তমান থাকতেও সে দ্বিতীয়বার বিয়ে করলো কোন হিসেবে? না করার কি আছে? তোমার দিদি যে অন্ধ হয়ে গেছে। আমার দিদি অন্ধ হয়ে গেছে? আমি বিশ্বাস করি না। আমি যাব, আমার দিদির কাছে যাব। দিদি, দিদি, কোথায় যাচ্ছে? আমার দিদির কাছে। দিদি? হ্যাঁ মাম্মি, এই ঘোড়াটা সেই কানি বউটার ভাই। গাছের পাকা পেঁপে আর পাকা আম নিয়ে দেখতে এসেছে। না, তোর দিদির কাছে যা হবে না। আমি যাব। কি? আমার মুখের উপর কথা? প্রগতি, আগে মাম্মি, লথি মেরে ভেঙে দাও ওই পাকা আম আর পাকা পেঁপে। উঠলি দেবে।
একেবারে খুলে দিয়েছে? বলো তো ওকে আমি মাংস করে কেটে টুকরো টুকরো করে কেটে দাড়ি পাল্লাই মাপি। সাধারণ গরিব মানুষকে আর কতদিন দেবেন এমনি ভাবে তাপ্পির পর তাপ্পি? সমাজে নারী জাতির মাথায় পা দিয়ে আর কতদিন করবেন এমন জঘন্য দাপাদাপি? আপনারা নারী জাতির কলঙ্কিনী। কি বললি? একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে জীবন নষ্ট করে দিতে আপনাদের বিবেকে বাঁধলো না? প্রগতি, প্রগতি, উত্তরটা দিয়ে দাও। ওকে মাম্মি, তুমি উত্তর দিকটা দেখো মাম্মি, দক্ষিণ দিকটা দেখছি। হাতে আমার বড় ছেলের ফুলসজ্জার গোলাপ, তাই আলাপটা তোমরাই সারো। হারামজাদি অঞ্জন, কোথায় কোথায় রে ভাই অঞ্জন? চন্দনা আমাকে চারতলার বারান্দা থেকে সব বলেছে। কোথায় কোথায় রে ভাই অঞ্জন? এই তো দিদি। এই দিদি, বল না দিদি, বল না তুই কি সত্যি অন্ধ হয়ে গেছিস? বল না দিদি, বল না। তুই এখানে কেন এসেছিস ভাই? ওরে আমার যে দিদি আমার খাইয়ে না দিলে আমার কোনোদিনও খাওয়া হতো না, যার কোলে মাথা না দিলে আমার চোখে ঘুম আসতো না। আমার সেই দিদি অন্ধ হতে পারে না রে দিদি। বল না দিদি, বল না এসব মিথ্যে। ওরে ভাই, অবস্থা বলে এটাই যে সত্যি যে তোর দিদি আজ পৃথিবীর আলো হারিয়ে ফেলেছে। না, আমি বিশ্বাস করি না, হতে পারে না। তুই এখান থেকে পালিয়ে যা ভাই। না না, আমি একা যাবো না রে দিদি। যাওয়ার সময় আমি তোকেও সাথে নিয়ে যাবো। ওরে ভাই, আমি আমার স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে নারী জীবনের স্বর্গ থেকে কোথাও যাব না দিদি। ওরে ভাই, স্বামীর স্বর্গই যে সতীর স্বর্গ। বেশ, তাহলে তুই অন্ধ হয়ে চিরকাল সতীনকে নিয়ে এই অন্ধের স্বর্গে বাস কর, আর আমি চললাম। যাওয়ার সময় ওদের পায়ের চাপে থেতো হয়ে যাওয়া ফলগুলোকে নিয়ে চললাম। কি 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 ফল এনেছিলিস ভাই? বাড়ির গাছে পাকা পেঁপে, মিষ্টি গজা, আমার দিদি খাবে বলে নিয়ে এসেছিলাম। পায়ের চাপে থেতো হলো
সেই অভাগিনী মায়ের ছবিটা মুখের সামনে ভেসে উঠলেই আমার দু চোখ জলে ভরে আসে আর মনে হয় ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা, 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 মাসিমণি, চোখের জল যে বাধা মানে না তাপসী মাসিমণি। তোর এই চোখের জলকে আগুন করে সোজা করে দাঁড়াতে হবে, নারী রূপে নয় নাগিনী রূপে। তাপসী মাসি, যে মেয়েটাকে বাঁচাবার জন্য তোর মাকে প্রাণ দিতে হলো, আমাকে সর্বকার্য হয়ে উন্মাদিনী হতে হলো, তাকে বাঁচাতে আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে। আমিও তাই চাই। চন্দনার মুখে শুনেছি অন্ধ বড় বৌদির ওপর দিন দিন নির্যাতন বাড়ছে, কিন্তু আমি ওই বাড়িতে না যাওয়া পর্যন্ত আমার পক্ষে যে কিছুই করা সম্ভব নয়। এখন শুধু সময়ের অপেক্ষা। সময় ধরে মেপে মেপে কাজ করতে হবে, একদম টু দা পয়েন্ট। প্রতিমাদি, শোনো ঝিলিক, তোমাদের উদ্দেশ্য সফল করতে কাল আমি উপস্থিত ছিলাম বিপ্লব রায়চৌধুরী বাড়ির ফুল সজ্জার পার্টিতে, কিন্তু ওদের সংসারটা যেন একটা কসাইখানা। ওই কসাইখানা আমি ভেঙে গুড়িয়ে দেব, কিন্তু তার আগে বলো রায়চৌধুরী বাড়ির আসল খবর কি? আসল খবর আমি নিয়ে এসেছি। কি খবর নিয়ে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো। বিপ্লব দাদা বাবু 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় প্রগতি, পিয়ালি আর দিন্নিমা মিলে মেরে ফেলার প্ল্যান করেছে। বলছিস চন্দনা? হ্যাঁ, 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় দাদা বাবু আর বৌদিমণি ছর্দি মিলে ঠাকুর বাড়িতে গিয়েছে পুজো দিতে। আমার মনে হয় ওই ফাঁকেই ওরা বাচ্চাটাকে মেরে ফেলবে। না, তা ওরা পারবে না। তুমি যেমন করেই হোক ঝিলিক দিদি, বাচ্চাটাকে বাঁচাও। যা হোক, একটা উপায় বার করতেই হবে। আমরা বেঁচে থাকতে এই বাচ্চাটার কোনো ক্ষতি হতে দেব না। শোনো চন্দনা, তুমি আজ সারাদিন ওই বাচ্চাটার দিকে লক্ষ্য রাখবে, আর আমি ঠিক সময় মতো গিয়ে কি করতে হবে আমি সব তোমাকে শিখিয়ে দেব। ঠিক আছে দিদিমণি, আমি তোমাদের আশাতেই থাকবো। এখন আমি বাড়ি চললাম। কি হবে এখন তাপসীদি? ব্যবস্থা একটা করতেই হবে। কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসে রাখবো কোথায়? মানুষ করবে কে? কেন তুই রাখবি? তোর কাছে রাখবি, তুই ওকে মানুষ করবি। তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তুই যখন তোর অধিকার প্রতিষ্ঠা করবি তখন ওই বাচ্চাটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবি। তুই পারবি না ঝিলি? তুই পারবি না ঝিলি? তোমরা বুঝতে পারছো না কেন? আমি যখন ওই বাড়িতে বউ হয়ে যাব তখন ওকে দেখবে কে? আমি? তুমি? হ্যাঁ, একটা সন্তানের জন্য ঠাকুরের কাছে কত মানত করেছি। নিজের সন্তানকে যখন মানুষ করার সৌভাগ্য হলো না, তখন অন্যের সন্তানকে মানুষ করে সন্তানহীনা এক মায়ের বুকটা ভরিয়ে তুলি। তুমি নেবে ভাই? তুমি যদি এই বাচ্চাটার দায়িত্ব নাও তাহলে আমি একটা বড় দুশ্চিন্তা থেকে মুক্তি হতে পারি। যেমন করেই হোক বাচ্চাটাকে আমাদের বাঁচাতেই হবে। শিশু হত্যার প্রচেষ্টা আমাদের বন্ধ করতেই হবে। হ্যাঁ, তার আগে চলো বাচ্চাটাকে আমরা মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসি। আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার সেই অভাগিনী মায়ের ছবিটা মুখের সামনে ভেসে উঠলেই আমার দু চোখ জলে ভরে আসে আর মনে হয় ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি,
চোখের জল যে বাধা মানে না তাপসী মাসিমণি। তোর এই চোখের জলকে আগুন করে সোজা করে দাঁড়াতে হবে, নারী রূপে নয় নাগিনী রূপে। তাপসী মাসি, যে মেয়েটাকে বাঁচাবার জন্য তোর মাকে প্রাণ দিতে হলো, আমাকে সর্বসাধ্য হয়ে উন্মাদিনী হতে হলো, তাকে বাঁচাতে আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে। আমিও তাই চাই। চন্দনার মুখে শুনেছি অন্ধ বড় বৌদির ওপর দিন দিন নির্যাতন বাড়ছে, কিন্তু আমি ওই বাড়িতে না যাওয়া পর্যন্ত আমার পক্ষে যে কিছুই করা সম্ভব নয়। এখন শুধু সময়ের অপেক্ষা। সময় ধরে মেপে মেপে কাজ করতে হবে, একদম টু দা পয়েন্ট। প্রতিমাদি, তোমাদের উদ্দেশ্য সফল করতে কাল আমি উপস্থিত ছিলাম বিপ্লব রায়চৌধুরী বাড়ির ফুল সজ্জার পার্টিতে, কিন্তু ওদের সংসারটা যেন একটা কসাইখানা। ওই কসাইখানা আমি ভেঙে গুড়িয়ে দেব, কিন্তু তার আগে বলো রায়চৌধুরী বাড়ির আসল খবর কি? আসল খবর আমি নিয়ে এসেছি। কি খবর নিয়ে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো। বিপ্লব দাদাবাবু 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় প্রগতি, পিয়ালি আর দিন্নিমা মিলে মেরে ফেলার প্ল্যান করেছে। বলছিস চন্দনা? হ্যাঁ, 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় দাদাবাবু আর বৌদিমণি ছর্দি মিলে ঠাকুর বাড়িতে গিয়েছে পুজো দিতে। আমার মনে হয় ওই ফাঁকেই ওরা বাচ্চাটাকে মেরে ফেলবে। না, তা ওরা পারবে না। তুমি যেমন করেই হোক ঝিলিক দিদি, বাচ্চাটাকে বাঁচাও। যা হোক, একটা উপায় বার করতেই হবে। আমরা বেঁচে থাকতে এই বাচ্চাটার কোনো ক্ষতি হতে দেব না। শোনো চন্দনা, তুমি আজ সারাদিন ওই বাচ্চাটার দিকে লক্ষ্য রাখবে, আর আমি ঠিক সময় মতো গিয়ে কি করতে হবে আমি সব তোমাকে শিখিয়ে দেব। ঠিক আছে দিদিমণি, আমি তোমাদের আশাতেই থাকবো। এখন আমি বাড়ি চললাম। কি হবে এখন তাপসীদি? ব্যবস্থা একটা করতেই হবে। কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসে রাখবো কোথায়? মানুষ করবে কে? কেন তুই রাখবি? তোর কাছে রাখবি, তুই ওকে মানুষ করবি। তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তুই যখন তোর অধিকার প্রতিষ্ঠা করবি, তখন ওই বাচ্চাটাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবি। তুই পারবি না ঝিলি? তুই পারবি না ঝিলি? তোমরা বুঝতে পারছো না কেন? আমি যখন ওই বাড়িতে বউ হয়ে যাব তখন ওকে দেখবে কে? আমি? তুমি? হ্যাঁ, একটা সন্তানের জন্য ঠাকুরের কাছে কত মানত করেছি। নিজের সন্তানকে যখন মানুষ করার সৌভাগ্য হলো না, তখন অন্যের সন্তানকে মানুষ করে সন্তানহীনা এক মায়ের বুকটা ভরিয়ে তুলি। তুমি নেবে ভাই? তুমি যদি এই বাচ্চাটার দায়িত্ব নাও, তাহলে আমি একটা বড় দুশ্চিন্তা থেকে মুক্তি হতে পারি। যেমন করেই হোক বাচ্চাটাকে আমাদের বাঁচাতেই হবে। শিশু হত্যার প্রচেষ্টা আমাদের বন্ধ করতেই হবে। হ্যাঁ, তার আগে চলো বাচ্চাটাকে আমরা মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসি। বস্তির মেয়ের পেটে তুই হাসছিস? কোন অধিকারে বল, কোন অধিকারে?
হয়েছে, আবার ওখানে আমাকে নাচাতে যেতে হবে। আমি এক্ষুনি যাই। এই টাকাটা বাড়ি দিস কিন্তু। তুই আবার হাসছিস? কিন্তু পিয়ালি, ছেলেটা যদি সংসারের গোকুলে বড় হয় তাহলে তো সব আশাই করে বালি। তার আগেই এই কানিটার কোল খালি করে দেব। তাহলে শোন পিয়ালি, একটা কথা বলি, দেরি হয়ে গেলে ওই ওই কানি বউটা পুজো দিয়ে বাড়ি চলে আসবে। তার আগে ওই কানি বাচ্চাটাকে একেবারে ফিনিশ করে দি। পাছে কেউ জানতে না পারে, তার আগেই সরিয়ে ফেলতে হবে এ বাড়ির ছেলে। হ্যাঁ, ও শুধু নাতি নয়, আমার বংশে দিয়ার বাতি। হাতি না হাতি, আপদ বালাই। চালান করে ফেল ওই আপদটাকে। মাম্মি, এই সুযোগ, ওই কানি দাদা আর প্রগতি বাড়িতে নেই, এই সুযোগে বাচ্চাটাকে একেবারে গলা টিপে শেষ করে দাও। না, তুই শেষ করবি কেন? আমার বংশের কলঙ্ক আমি শেষ করে দেবো এই বাচ্চাটাকে। ছোট লোক মায়ের পেটে জন্মে আমার সম্পত্তির মালিক হতে এসেছি? না, তোকে আমি কিছুতেই আমার নাতি বলে মেনে নেব না। তাই তাই আজই আমি তোর চুলো টিপে শেষ করে দেব। গিন্নিমা, আপনি কি করছেন? আপনি একটা বড় মানুষ হয়ে এত ছোট কাজ করছেন, তার চেয়ে বড় বাচ্চাটাকে আমাকে দিয়ে দিন, আমি ওকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। তো ফেলে দিলে লোকে জানতে পারবে। আপনি কিছু ভাববেন না দিদিমণি, আমি ওর দমটা বন্ধ করে ছায়ের ভেতর ঢুকিয়ে দিয়ে আসবো। তাহলে যা, তাড়াতাড়ি দিয়ে ওটাকে ফিনিশ করে ফেল। ঠিক আছে গিন্নিমা, আপনি শুধু ভেবে রাখুন ওর বাবা মা আসলে কি বলবেন। কি বলবো? চন্দনা, চন্দনা, আমার খোকা কোথায়? হ্যাঁ, মনে পড়েছে। বলবো ইংরে মাসিরা না জানে ছেলে নিয়ে চলে গেছে। না না, ও কথা বলা যাবে না। তাহলে বলবো চন্দনার ছেলে ঠিক করে নিয়ে গেছে বলে পালিয়ে গেছে। না না, পুলিশে জেরা করলে যদি চন্দনা সব সত্যি কথা বলে দেয় তাহলে আমাদের ভয়ানক বিপদ হতে পারে। চন্দনা, চন্দনা, আমার খোকা কোথায়? চন্দনা, আমার খোকা কোথায়? মাম্মি, কানি বউটা এসে গেছে। এখন কি হবে মাম্মি? মা, মা, আমার খোকা কোথায়? এ কি, তোমরা কেউ কিছু বলছো না কেন? বাবু সোনা কোথায়? সে কথা আমি বলতে পারবো না রে প্রণতি। কেমন করে বলবো ঠাকুরজি? বলতে যে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি হয়েছে? তোমরা সবাই চুপ করে আছো, তোমাদের চোখে জল। বাবু সোনা কোথায়? বলো না। মা, মা, আপনি বলতে পারবেন না আমার আমার শত স্বপ্নের সাধনা, আমার একমাত্র সন্তান কোথায়? বলো না মা, বলো না। বাবু সোনা কোথায়? বলো না মা, বলো না। ও বৌমা গো, আমার আদুরির নাতি স্বর্গে দিয়া বাতি
হচ্ছিল, কে বা কারা যেন এসে তাকে চুরি করে নিয়ে গেছে, আমরা জানতেও পারিনি। এ হতে পারে না, আমার খোকা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, এ হতে পারে না। বৌমা, তুমি অমন করে কেঁদো না মা। আমি এক্ষুনি যাচ্ছি তোমার শ্বশুর মশাইকে বলে যেমন করে হোক যেখান থেকে পারি তোমার ছেলেকে আমি তোমার কাছেই ফিরিয়ে দেব বৌমা, তোমার কাছেই ফিরিয়ে দেব। আমি ঈশ্বর, অর্থের একমাত্র যষ্টি তুমি কেড়ে নিলে ঠাকুর। দুঃখিনী মায়ের সুখটুকু চুরি করে তোমার কি লাভ হলো বলো ঠাকুর, বলো, জবাব দাও। রাধা মাধব, রাধা মাধব, এ আমার কি হলো রাধা মাধব? বৌমনি, এ আমার কি হলো রাধা মাধব? চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। আয় ফিরে আয়, আয় কোলে আয়, আয় ফিরে আয়, আয় কোলে আয়, আয় ফিরে আয়, এই রায়চৌধুরী ভিলার মালিক হচ্ছে আমার ছেলে, বাকি সব শালিকের মতো চোরাই হয়ে উড়ে বেড়াবে। কে? আমি পিয়ালি। মাম্মি, তুমি কি সত্যি পারবে না? না পারলে আমি যে হেরে যাব। ঝিলিককে ঠিক আমি বুঝতে পারছি না, সে একটা সাধারণ মেয়ে নয়, সে যেন একটা কুহেলি। তাহলে আর হেয়ালির পথে না চলে আমিও আজ পুরনো পৃথিবীর পথে চলি, যে পথে ছড়ানো রয়েছে রবীন্দ্রনাথ আর বাইরন শৈলী। পিয়ালি যা, পিয়ালিটা কাঁদতে কাঁদতে চলে গেল। সবাইয়ের গায়ে লেগে রয়েছে বিদ্যুতের ঝিলি। তবে কি আমি ভুল পথে চলেছি? না না না, আমি ভাবতে পারছি না। বয়স হয়ে যাবার সাথে সাথে আমি যেন কেমন হয়ে যাচ্ছি, আমি যেন লুটিয়ে পড়ছি। আহ আহ এই কে আছিস? আমাকে এক গ্লাস জল দে না। যা, এগিয়ে যা। আমি জল নিয়ে এসেছি দিদা। দিদা? কে রে তুই? আমাকে দিদা বলে ডাকলি? তোমায় আপনাদের বাড়ির নতুন চাকর গো গিন্নিমা, আপনার 5 মাস খাটার জন্য নিয়ে এসেছি। বাবা, খুব ভালো করেছিস। আমিও ভাবছিলাম আমার কাজের জন্য একটা বাচ্চা ছেলে হলে বেশ ভালো হয়। সেই জন্যই তো ওকে নিয়ে আসলাম। এই ছোড়া, দিদাকে প্রণাম কর। দে, জলের গ্লাসটা দে। আমি চাই। দাঁড়া দাঁড়া, তোর নাম কি? সংগ্রাম।
সংগ্রাম? হ্যাঁ, ওরে বাবা, ভুটো গরুরির বেটা আবার পদ্মলোচন। আমি আসছি দিদা। চুপ কর সুয়ার। প্রগতি, তুমি ঠিক করেছো দিদিমণি, ও বাড়ির চাকর হয়ে মনিকে আবার দিদা বলে দেখা। এই সব চাকর বাকরদের একদম প্রশ্রয় দেবে না মাম্মি। প্রশ্রয় দিলেই মাথায় উঠে বসবে। এই ছোড়া, মাম্মির কাজ হয়ে গেলে আমার ঘরে আসবি। তোকে আমি ভালো করে শিখিয়ে দেব এই বাড়িতে থাকতে হলে কার কথা শুনবি আর কার কথা শুনবি না, ঠিক আছে? না রে না, গিন্নিমা নয়। সবার সামনে তুই আমাকে দিদা বলে ডাকবি, গিন্নিমা বলে ডাকবি, আর সবার আড়ালে তুই ডাকবি দিদা বলে। তাহলে এখানে তো পিসিমণি ছাড়া আর কেউ নেই, তোমাকে একবার ডাকবো দিদা বলে। ডাক, দিদা, আবার ডাক, দিদা, আবার বল, দিদা। ওরে দাদু ভাই, ওরে দাদু ভাই, তুই আমার বুকটা জুড়িয়ে দিলি রে দাদু ভাই। গিন্নিমা, আপনার নাতিটা যদি চুরি না হয়ে যেত, সেও ঠিক এত বড়টাই হতো, তাই না? কি অদৃষ্ট! কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আমি সে কথা ভুলতে পারছি না। কি আবার মাথাটা ঘুরছে কেন? দিদা, তুমি বাচ্চা ছেলের মতো ঘুরপাক খেতে খেতে পড়ে গেলে কেন? তুমি আমাকে ধরে ওঠো, আমি ঘরের ভেতর নিয়ে যাচ্ছি। তুমি আমার সাথে এক পা করে এসো। আমার তোর জন্মান্তরের পুণ্যের ফলে আজ আমার হাত ধরে বৈতরণী পার করে দিচ্ছিস। আমি তোমার নাতির মতো গো দিদা। এসো না, এসো, ভয় কিসের? আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই সেই চাঁদের দেশে। এই ছোট্ট ছোট্ট পায়ে